ছদ্মবেশে পালানোর চেষ্টা, হাসিনা উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইন মন্ত্রী আনিসুল গ্রেপ্তার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ, এজাহার গ্রহণের নির্দেশ আদালতের। পাপনের দুর্নীতি ও স্বজন প্রীতিতে ধ্বংসের মুখী ক্রিকেট, বিসিবিতে ক্ষমতার যথেচ্ছ ব্যবহার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, শেখ হাসিনার পতনে উজ্জীবিত প্রবাসীরা, রেমিটেন্সের হিড়িক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। দাড়ি কামিয়ে লুঙ্গি পরে পালিয়ে যাচ্ছিলেন হাসিনার 2 ঘনিষ্ঠজন সালমান এফ রহমান ও আনিসুল হক, কিন্তু শেষ রক্ষা হলো না। পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সরকারের দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের 2 জনকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আশরাফ শুভর রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌপথে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সালমান এফ রহমান তার দাড়ি কেটে রূপ পরিবর্তন করেন। 2 জনেই পরিধান করেছিলেন লুঙ্গি। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লক্ষ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। 16 জুলাই ছাত্রদের আন্দোলনে ঢাকা কলেজের সামনে 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের হয়। এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। ওই বাড়ি তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদেই ছিলেন। সালমান এফ রহমান FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের এমপি হন। পরে তাকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন শেখ হাসিনা। বর্তমানে সালমান এফ রহমান এবং আনিসুল হক ডিবির হেফাজতে রয়েছে। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রায় 1 যুগ ধরে এ দেশের ক্রিকেট ইচ্ছামতো ব্যবহার করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দুর্নীতি ও স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা, ক্রিকেট, আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। ক্ষমতা ধরে রাখতে ক্রিকেটকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে থাকা সভাপতি পাপন ও তার পরিষদ। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। পারভেজ খোকনের রিপোর্ট। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব নেন 2012 সালে। 2013 সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে। এরপর এখনও পাপনই বিসিবির সভাপতি।
বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজাতেন যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা। তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। বিসিবির পরিচালনা পরিষদে সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি। যে কয়জনই প্রেসিডেন্ট এসছে গেল যে কয় বছরে আমরা দেখেছি, এখানে আসলে দূরদর্শিতার একটা আমরা অভাব দেখেছি। একটা দেশের ক্রিকেটের শিকড় ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় 12 বছর ধরে বিসিবির সভাপতি থাকা পাপন ও তার পরিষদ। সংবিধানটাকে যদি আমরা মেনে যদি ক্রিকেটটাকে পরিচালনা করার সে উদ্যোগটা নেই, আমার মনে হয় যে ক্রিকেট উইল অনলি গেইন। 2014 সালে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 1 লাখ টাকা থেকে 1 লাফে 5 লাখ টাকা করে ঢাকা লিগের মূল ভিত্তি নষ্ট করে ফেলা হয়। প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ ক্রিকেট খেলত একাডেমি পর্যায়ে 50 থেকে 60টি দল। তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতো। এন্ট্রি ফি 5 লাখ টাকা করার পর দেখা গেল কোনো একাডেমি দলই আর তৃতীয় বিভাগে বাছাইয়ে অংশ নিচ্ছে না। এই দলগুলোর ছেটে ফেলা আর নিশ্চিত করতে নিয়ম আরও কড়া করে পাপন। শর্ত দেয়া হলো সমাজ কল্যাণ অধিদপ্তর নিবন্ধন ছাড়া কোনো একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে পারবে না। এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে 10 বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের 2টি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠত। এত কিছুর পিছনে মূল কারণ ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা। 2022 সালের গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনী অনুযায়ী বিসিবির 189 কাউন্সিলরদের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি 76 জন, বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বিভিন্ন কোটায়। জেলা বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে। যেসব ক্রাইটেরিয়ান্স রয়েছে সেটা যদি ফুলফিল করে তাদেরকে সুযোগ দেওয়া হয় নির্বাচন করে, তো আমার মনে হয় যে আজ পর্যন্ত সেই ধরনের কোনো কিছু আমরা দেখতে পেরেছি বলে আমার মনে হয় না। প্রায় সব ক্লাবকেই নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্যে হাসিল হওয়ার পরই অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয়। ভোট নিশ্চিত রাখতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার উপরের দিকে রাখত। পাপনের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেট ছড়িয়ে পড়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিং ও ম্যাচ পাতানোর মতো ঘটনা। ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুক না কেন, মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বিস্তারিত শাকিরা আরজু রিপোর্টে। কোটা আন্দোলনের সমর্থনে গত 19 জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার 40 ফিট চৌরাস্তায় মিছিলে নামেন আবু সাঈদ। সে সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি। পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই। বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে দুপুরে আদালত মামলার বাদী SM আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেন আদালত। এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি FIR দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP আব্দুল্লাহ আল মামুন, DMP কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত IGP হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম কোনো মামলা হলো। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার পতনে উজ্জীবিত প্রবাসীরা। রেমিটেন্সের হিড়িক পড়েছে। প্রবাসীরা বলছেন রেমিটেন্স পাঠানো আরও বাড়াবেন তারা।
নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় অবদান রাখতে চান প্রবাসীরা। তাই হুন্ডি বাদ দিয়ে ডলার পাঠাবেন ব্যাংকিং চ্যানেল বা বৈধ পথে। এদিকে প্রবাসী আয় নিয়ে দারুণ আশাবাদী অর্থনীতিবিদরাও। তৌহিদুর রহমানের রিপোর্ট। হাসিনা পতন আন্দোলনে প্রবাসীরাও ছিলেন সক্রিয়। এক পর্যায়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে আন্দোলনে সমর্থন দেন তারা। আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার পলক। এর ফলে জুলাইয়ে রেমিটেন্স 25% কমে নেমে আসে 190 কোটি ডলারে, আর আগস্টের প্রথম 6 দিনে আসে মাত্র 9 কোটি ডলার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এখন দারুণ উজ্জীবিত প্রবাসীরা। রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন তারা। চলতি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে 38 কোটি ডলার। প্রবাসীরা বলছেন রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। দেশে ডলার যাবে ব্যাংকিং চ্যানেল বা বৈধ পথে। আমরা সংঘবদ্ধভাবে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম। আন্দোলনকারী বিজয় হয়েছে, দেশের মানুষের বিজয় হয়েছে। আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে সারিবদ্ধ সবাই সংঘবদ্ধভাবে রেমিটেন্স পাঠাবো। যুগোপযোগী একজন সরকার এসেছেন, তো আমাদের প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী যাই বলেন, তাদের উচিত এখন বর্তমানে সরকারের হাতকে শক্ত করা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ অবদান রাখার প্রতিশ্রুতি প্রবাসীদের। তবে অর্থ পাচার বন্ধে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। যারা টাকা পাচার করে তারা মোর দেন দ্যাট অফার করে। তো আমরা ইন জেনারেল আমরা যাবো যে একটু বেশি যেন পাই। তো যখন আপনারা ওই চ্যানেলটা বন্ধ করতে পারবেন, তখন আপনার প্রণোদনার দিকে আপনাদের চিন্তা করতে হবে না। রেমিটেন্সটা অনেক বড় ইনফ্লুয়েন্স করে, কারণ হচ্ছে এটা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে হেল্প করে, এটা আমাদের ইকোনমিতে হেল্প করে। যখন আমাদের অনেক বেশি রেমিটেন্স যাবে, তখন সেক্ষেত্রে গভর্নমেন্ট এই রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক যে ঋণ আছে ওটা পরিশোধ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের উপর প্রবাসীদের আস্থা অনেক। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের অংশগ্রহণ আরও বাড়বে। আমরা আশা করি সামনের দিনগুলোয় তারা ফর্মাল চ্যানেলে আরও অনেক বেশি রেমিটেন্স পাঠাবে, যেটা আমাদের ওভারঅল রেমিটেন্সের সাপ্লাই এবং ডলারের রিজার্ভ দুটো বাড়াতেই হেল্প করবে। প্রবাসী আয় ও রপ্তানি খাতের উপর ভর করে দ্রুতই দেশের অর্থনীতি গতিশীল হবে বলে প্রত্যাশা অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 5 অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়। 13 অগস্ট সকালে এক প্রজ্ঞাপনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়। আর রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদার হত্যার অভিযোগে এক ব্যক্তির দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 আসামির মধ্যে আসামি করা হয় সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও। জৈব ও রাসায়নিক সারের পরিবর্তে ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট ব্যবহারে ঝুঁকছেন কৃষকরা। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী জৈব সারের দাম কম, ফলন বেশি, পোকামাকড়ের উৎপাত কম হওয়ায় এর চাহিদা ও উৎপাদন দুটোই বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এর মধ্যে প্রকল্পের আওতায় চট্টগ্রামে 2 শতাধিক কৃষি উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিষমুক্ত ফল ও সবজি উৎপাদনে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অধিক ফলনের আশায় কৃষকরা অধিক মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা যেমন কমেছে তেমনই বেড়েছে পোকামাকড়ের উৎপাত। এই অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উদ্বুদ্ধকরণ শুরু করেছে। ভার্মি কম্পোস্টের পর এখন কৃষকরা তৈরি করছেন ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে ব্যবহৃত ট্রাইকো ডার্মা পাউডার, গোবর, ভাতের মাড় সহ 13 ধরনের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। এইসব কাঁচামাল পচন প্রক্রিয়ার মাধ্যমে 40 দিনে তৈরি হচ্ছে জৈব সার। মানুষ আসলে জানতো না ট্রাইকো কম্পোস্ট কী জিনিস। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি। এই ট্রাইকো কম্পোস্ট যখন আমরা করি তখন কৃষকরা ট্রাইকো কম্পোস্ট নেওয়া শুরু করলো, তারা মাটিতে দেওয়া শুরু করলো এবং তারা বুঝতে পেরেছে যে অন্য সার থেকে এই সার কম দিলেও মানে গাছের ফলনও বৃদ্ধি থাকে এবং পচে না। রাসায়নিক সারের তুলনায় জৈব সারের দাম কম হওয়ায় এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জৈব সার ব্যবহারে ঝুঁকছে কৃষকরা।
আগের রাসায়নিক সারের চাইতে এটাতে অনেক ভালো ফলন দিতেছে। পোকামাকড়ের মোটামুটি উপকার হয়, আমরা এটা ব্যবহার করি। মোটামুটি আমরা এখন জৈব সার ব্যবহার করি, সুবিধাতে আছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এর মধ্যে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, ইভেন কৃষকরা বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে তারা সম্প্রসারণ করতেছে। সেখানে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কারিগরি সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। নিরাপদ খাদ্য উৎপাদন, জমির উর্বরতা বৃদ্ধি সহ কৃষি উৎপাদন বাড়াতে জৈব সার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো খেলার সংবাদ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে হবে 2 টেস্ট ও 3টি টি20 ম্যাচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। চেন্নাইয়ের প্রথম টেস্ট হবে 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। 3 ম্যাচের টি20 সিরিজের প্রথম 6 অক্টোবর গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লি ও 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে তৃতীয় ও শেষ টি20। আর এই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছদ্মবেশে পালানোর চেষ্টা, হাসিনা উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল গ্রেপ্তার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ, এজাহার গ্রহণের নির্দেশ আদালতের। পাপনের দুর্নীতি ও স্বজন প্রীতিতে ধ্বংসের মুখে ক্রিকেট, বিসিবিতে ক্ষমতার যথেচ্ছ ব্যবহার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ 10:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।